হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি রিনা। প্রতিদিনকার মতো ভোরের পাখির ডাক শুনে আমার ঘুম ভাঙলো, তবু আমি কিছুক্ষণ শুয়ে রইলাম। গতকালের কথা মনে পড়ে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। কাল যখন আমার বান্ধবীদের সাথে স্কুল থেকে ফিরছিলাম তখন জমিদার বাবুর ডাক্তার ছেলেটা আমার দিকে তাকিয়ে মৃদু হেসেছিল। তা দেখে আমার বান্ধবীরা হিংসায় মরে যায় আর কি। কিছুদিন হলো জমিদার বাবুর ছেলে সীমান্ত গ্রামে বেড়াতে এসেছে। তারপর থেকেই গ্রামের সব মেয়েদের নজর তার দিকে থাকে। আমি গ্রামের মেয়ে বলে লাজুকভাবে তাকিয়ে শুধু চোখের সুধা মিটাই, তা না হলে হয়তো সারাদিন পিছিয়ে পিছিয়ে ঘুরতো। আমি আমার জীবনে এত সুন্দর ছেলে দেখি নাই। আমার একটা পোষা পাখি আছে। হঠাৎ একদিন পাখির ডানায় আঘাত লাগার পর আমি পাখিটাকে জমিদার বাবুর ছেলের কাছে নিয়ে যাই। সীমান্ত কি সুন্দর পাখিটাকে ব্যান্ডেজ করে দিয়েছে। আমি পাশে বসে লজ্জায় সীমান্ত বাবুর দিকে তাকাতে পারছি না, কিন্তু সীমান্ত বাবু বারবার চোখ তুলে আমার দিকে তাকাচ্ছিল। অবশ্য আমি এখন আর সেই ছোট মেয়েটি নেই। আমি এখন কলেজে পড়ি, কোমর পর্যন্ত লম্বা চুল, সারাদিন কিছু না কিছু কাজ করতে হয়। এজন্যই গতানুগতিক গ্রামের মেয়েদের তুলনায় আমার অন্যরকম সুন্দর এক ফিগার হয়েছে। আমার দাদি বেড়াতে আসলে যতদিন আমাদের সাথে থাকতো ততদিন আমি কলেজে যেতাম না। আমার দুটো না হয় একটু বেশি সুন্দর, তাই বলে কি আমার দোষ? তোমরাই বলো বন্ধুরা। আমার দাদির ধারণা ছেলেরা নাকি আমাকে দেখলে হাঁ করে আমাকে তাদের কাছে পেতে চাইবে। তবে এই প্রথম এই একটা ব্যাপারে আমি মনে মনে দাদির সাথে একমত না হয়ে পারিনি। আমি গ্রামে যেখানে যাই ছেলেদের নজর আমার উপরে থাকে, এমনকি কলেজের ছেলেরাও আমার দিকে তাকিয়ে থাকে, যার ফলে ছেলেরা প্রতিদিন স্যারের কাছে বকা খায়। তবে এগুলো আমার দেখতে বেশ মজা লাগে। সেদিন তো আমাকে বাজে কথা বলাতে আমার ভাই একটা ছেলেকে আচ্ছা মতো পিটিয়েছে। আমার ভাই এখন বলতে গেলে গ্রামে ছেলেদের সর্দার, তাই ওর বোন হিসেবে আমাকে কেউ কিছু বলতে সাহস পায় না। কিন্তু আমার অনেক বান্ধবী এর মধ্যে তাদের সবকিছু বিসর্জন দিয়ে ফেলেছে। তারা ক্লাসের ফাঁকে সবাই মিলে কে কিভাবে তাদের ইচ্ছা পূরণ করেছে সেই গল্প বলে, আর আমি হা করে শুনি। আমারও খুব ইচ্ছা করে একটা ছেলেকে ধরে আমার চাহিদা পূরণ করি, কিন্তু আমার ভাইয়ের কথা ভেবে ছেলেরা আমার দিকে ঠিক মতো চোখ তুলে তাকাতেই পারে না, আর কাছে আসে তো দূরের কথা। এইসব ভাবতে ভাবতে আমি উঠে বসলাম। আমার ভাই এখন কাছারি ঘরে ঘুমায়। আমি ক্লাস 10-এ ওঠার পর থেকেই মা আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্য এমনিতেও আমার ভাই বোনের সম্পর্ক আগের মতনই, আমরা দুজনে অনেক ফ্রি। তবে আমার ভাই এরই মধ্যে পাশের গ্রামের সুমিকে দিয়ে তার মনের বাসনা পূরণ করিয়েছে। আমাকে এসে আমার ভাই ঘটনাগুলো বলে, আমি শুনি অনেক মজা পাই। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে একটা সালোয়ার কামিজ পরে বই খাতা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি ফ্রক পড়া ছেড়ে দিয়েছি ক্লাস 7-এ ওঠার পর থেকেই, কিন্তু আমার সেগুলো পড়তে খুব ইচ্ছা করে, কারণ আমার মতো সুন্দর পা গ্রামে কয়টা মেয়ের আছে। তাই আমার পা দুটো দেখাতে আমার ফ্রক পরতে খুব ইচ্ছা করে। আমার ভাই রোজ আমাকে কলেজে দিয়ে আসে। আজ ঘরের বাইরে এসে দেখলাম ভাই আর বাবা উঠানে কাজ করছে। আমি ভাইকে বললাম, কিরে আজ কলেজে যাবি না? ভাই বলল, না রে, আজকে বাবার সাথে শহরে যেতে হবে। চিন্তা নাই, আজকে তুই একাই যা, কোনো সমস্যা হবে না। আমি কলেজের দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে ওই বান্ধবী সুমির সাথে দেখা হয়ে গেল। দুজনে মিলে গল্প করতে করতে কলেজের রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় গ্রামের এক পিচ্ছি ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার হাতে একটা কাগজের টুকরা ধরিয়ে দিয়ে বলল, ভাই আপনাকে এটা দিতে বলেছে। আমি বললাম, কোন ভাই দিতে বলেছে? পিচ্চিটা কিছু না বলে একটা হাসিতে দৌড়ে পালিয়ে গেল। সুমি আমাকে বলল, কই দেখি দেখি কে পাঠিয়েছে। আমি বললাম, তোকে আমি দেখাতে চাই না। এই বলে আমি কলেজের দিকে দৌড় দিলাম। সুমি আমাকে ধরার আগেই আমি কলেজে পৌঁছে গেলাম। কলেজের টিচারদের সামনে সুমি আর কিছু বলার সাহস পেল না। প্রথম ক্লাস বাংলা। আমাদের বাংলা ম্যাডাম নামেই মাত্র পড়ান, ক্লাসে এসে গল্প শুরু করে দেন, তারপর এভাবেই ক্লাস শেষ করে দেন। তাই আমি বাংলা ক্লাস শুরু হতেই ব্যাগ থেকে কাগজটা বের করে সবার অগোচরে খুললাম। চিঠিতে লেখা ছিল, রিনা, তুমি কি আজ রাত 10টায় দক্ষিণে বাঁশবাগানের কাছে আমার সাথে দেখা করতে পারবে? উত্তরটা দিয়ে দিও। তোমার ছুটির সময় কলেজের গেটে অপেক্ষা করব। ইতি, সীমান্ত। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। যে ছেলের জন্য আমি সহ গ্রামের সব মেয়েরাই পাগল, সে কিনা আমাকে চিঠি দিয়েছে। আমার মন আনন্দে লাফাচ্ছিল, আবার একটা ভয়ও লাগছিল। এত রাতে একা একা একটা ছেলের সাথে দেখা করতে যাওয়া কি ঠিক হবে?
আমি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম আর ভাবলাম সীমান্ত অনেক ভদ্র ছেলে, উল্টাপাল্টা কিছু করবে না। তাই আমি চিঠিটা ছিঁড়ে ফেলে ক্লাসের দিকে মন দিলাম, কিন্তু আজ যেন কোনো ক্লাসে আমার মন বসছে না। শেষ ক্লাসের ঘন্টা দেওয়ার সাথে সাথে আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে আমার বান্ধবীদের সাথে বেরিয়ে আসতে আসতে কথা মতো গেটের কাছে পিচ্ছি রাব্বিটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি রাব্বির কাছে এগিয়ে গিয়ে কাগজটা ওর হাতে দিয়ে বললাম, কাগজ নিয়ে? পিচ্ছি রাব্বি দৌড়। আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করে, রিনা ওর হাতে কি দিলি? আমি বললাম, আরে কিছু না, এমনি। এটা বলে আমি তাড়াতাড়ি বাসার পথে পা বাড়ালাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। বিকেলটা যেন কাটছেই না, আর 10টা বাজবে এসে অপেক্ষায় রইলাম। রাতে বাবা মা শুতে যেতেই আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার অভিনয় করলাম। একটু পরে পাশের ঘর থেকে বাবার নাক ডাকার শব্দ আসতে লাগলো। আমি চুপি চুপি উঠে অন্ধকারে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলাম। আমার রান্নাঘরের পাশ দিয়ে যেতে গিয়ে একটা খসখসে শব্দ শুনতে চমকে উঠলাম। আমি ফিরে তাকালাম, আম গাছটার পাশ থেকে কি যেন একটা সরে গেল। আমি মনে মনে সাহস নিয়ে বুকে ফু দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। চাঁদের হালকা আলোয় বাঁশবাগানের দিকে যেতে লাগলাম। গা ঝমঝম করছিল। বাগানের কাছে জারুল গাছটা নিচে আমি একটা আবছা অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখলাম। একটু কাছে যেতেই ওটা সীমান্ত। বুঝতে পেরে আমার দেহে প্রাণ ফিরে এলো। আমাকে দেখতে পেয়ে সীমান্তর মুখে হাসি ফুটে উঠলো। নরম চাঁদের আলোয় সে হাসি দেখে আমার ইচ্ছে করলো ছুটে গিয়ে ওর বুকের সাথে মিশে যায়, কিন্তু আমি কিছু না করে শুধু ওর দিকে এগিয়ে গেলাম। সীমান্ত বলল, অবশেষে তাহলে এলে। এই বলে সীমান্ত আলতো করে আমার হাত দুটো ধরলো। আমি সীমান্তের সাথে একা ওই বাঁশবাগানে। আমার খুব ভয় লাগছিল। আমি তখন আর কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। আমার হাতটা ধরে বলল, চলো একটু হাঁটি। আমরা বাগানের আড়াল দিয়ে হাঁটতে লাগলাম। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, পড়াশোনার কি অবস্থা? আমি বললাম, এই তো চলছে। আমিও এখন একটু সহজ হয়ে এসেছি। তবে সীমান্ত আমার হাত ধরে রেখেছে। এই চিন্তা করে ক্ষণে ক্ষণে আমি উত্তেজিত হয়ে উঠলাম। সীমান্ত আমাকে বলল, মেয়েদের পড়াশোনা করাটা খুব জরুরি। তারপর তোমার বড় হয়ে কি করার ইচ্ছা? আমি বললাম, আমিও আপনার মতো ডাক্তার হতে চাই। আমি মনে প্রাণে চেষ্টা করেছি সীমান্তর সাথে সুন্দর করে কথা বলার। সীমান্ত বলল, চলো আমরা ওই দিকটায় বসি। চাঁদের আলোয় আমার মনের চাওয়া মানুষের সাথে বসে থাকতে বেশ ভালো লাগছিল। দুজনে কোনো কথা না বলে দিঘির জলে চাঁদের আলোয় দেখছিলাম। হঠাৎ সীমান্ত আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। আমি চমকে উঠে একটু বাধা দিলাম। সে আমাকে আরো কাছে টেনে নিল। আমার কেন যেন খুব ভালো লাগছিল, তাই আমি তাকে বাধা দিলাম না। সে আস্তে আস্তে আমার ওই দুটো দিকে হাত দিল। আমি শিহরিত হয়ে গেলাম। সাথে সাথে আমি আরো উত্তেজিত হয়ে গেলাম। সীমান্তের কর্মকাণ্ড আরো ভালো লাগছিল। আমার তাকে আপন করে পাওয়ার ইচ্ছা জাগলো। সে আস্তে আস্তে আমাকে আরো কাছে টেনে নিল। আমিও চাইছিলাম সে আমার সাথে এমনটা করুক। ধীরে ধীরে সেও অন্যরকম হয়ে গেল। সে আর থাকতে পারছিল না, তাই সে শুরু করে দিল তার আসল কাজ। আমিও আর তাকে বাধা না দিয়ে নিজেকে বিলিয়ে দিলাম তার কাছে। সে আমাকে সেই সুখ দিয়েছে যা পাবার আশায় আমি এতদিন ছিলাম। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।